প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় হোক, কল্যাণমস্তু, জয় মা। 2026 নির্বাচনে ভবিষ্যৎবাণী আপনি করেছিলেন সংবাদ মাধ্যমে, যেটা সেটা তো সংবাদ মাধ্যমে মানুষ জেনেছে। একটা জায়গায় আপনি একটা কথা বলেছিলেন, সেটা তো প্রায় 9 মাস আগের কথা, প্রথম যখন আমি বলি। ভোটের কিছু সময় আগে বলেছিলেন না, যে সেটা তো বলেছিলাম। আমি যদি চাই বা মনে করি গুরু কৃপা, আমি যদি বলি সংখ্যা ধরে কটা আসন পেয়ে যাবে সে বলার ক্ষমতা আমি রাখি। আচ্ছা, তো আমি না ক্ষমতা রাখি এটা বলি না, আমি বলেছিলাম সংখ্যা আমি বলে দিতে পারি, কিন্তু আমাদের নিয়তির কিছু সিস্টেম মেনে চলতে হয়। আমি সেটা বলার ইজাজত পাইনি বা বলতে পারছি না, না তার বা বলা উচিত নয়, এরকম। এটাও বলেছিলেন যে আমি এই সংবাদ মাধ্যমে না বলে আপনাদের প্রাইভেটে বলতে পারি। হ্যাঁ, সিক্রেট। কিন্তু আমাদের প্রাইভেটে যেটা আপনি বলেছিলেন হুবাহু তাই লেগে গেছে। হ্যাঁ, এই বিষয়ে আমি একে বলেছিলাম, ওই যে এসেছিল না, ওকে বলেছিলাম। আচ্ছা, তখন আমি রান্না করছিলাম। হ্যাঁ, তো সেদিন আপনারা যখন এলেন আর কি, ওটা হচ্ছে বলছি আমার গুরু মহারাজের আবির্ভাব তিথি 13ই বৈশাখ। রাইট 13ই বৈশাখে আমি এই কথা বলেছিলাম, বিশেষ করে ওকে বলেছিলাম, যখন আপনি তখন এন্ট্রি নিয়ে পারেননি। ঠিক আছে, ও তো এই মুহূর্তে নিয়ে চলে গেল। আমি রান্না করছিলাম, তখন আমি ওকে বললাম, জানিস তো সর্বোচ্চ কত আসন পেতে চলেছে বিজেপি? আচ্ছা, সর্বনিম্নটা বলে দিয়েছিলাম, এর নিচে কখনো আসবে না, কিন্তু সর্বনিম্ন মানে সর্বোচ্চ যে আসন পাওয়ার কথা আর কি, আমার কাছে যেটা সিগন্যাল আছে, আমি যতটুকু জানতে পেরেছি, একদম ওর সংখ্যাই বলে দিয়েছিলাম। ওর কাছে জিজ্ঞেস করবেন, সংখ্যাটা আমি বলেছিলাম 210। এটা আমার হাতে আমার গুরু মহারাজের এই জীবন্ত জাগ্রত রুদ্রাক্ষের মালা দেওয়া আছে সন্ন্যাস গুরু মহারাজ, যার বয়স প্রায় 36 বছর, 37 বছর আচ্ছা, হাতে রয়েছে। আমি বলেছিলাম যে 210 পর্যন্ত আমার কাছে সিগন্যাল আছে। ঠিক আছে, এবার সেটা 20 পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে, এরপরে যাবে না, ওটা আমার জানার বাইরে, কিন্তু আমার কাছে সিগন্যাল 210। ঠিক, 210 এবং সর্বনিম্ন একটি সংখ্যা আমি বলে দিয়েছিলাম, কিন্তু এটা গুরুত্বপূর্ণ নয়, ওইটাই গুরুত্বপূর্ণ। এটা আমাদের আপনাদের মামনির কাছে জিজ্ঞাসা করে। হ্যাঁ, শুধু তাই না, রান্না করছিলেন তখন এইখানে এই সাইড এইটা আমি এখন ওই ঝড়ে মানে হচ্ছে ঝড়ে কাক মারে ফকিরের কেরামতি বাড়ে, আমি এই হিসেবে নিজের কৃতিত্ব নেব না। এটা আমার সম্পূর্ণ গুরু মহারাজের কৃপা থেকেই এই অনুভবটা হয়েছিল। এটা যে আমি বিশাল কিছু একটা এরকম আমি নিজেকে পরিচয় দেওয়ার জন্য এটা বলছি না, এবং তখন আমার বলার সময় হয়নি, এই জন্য আমি বলি ইচ্ছা করে। এবং যেদিন ভোট কাউন্টিং হবে সেদিন ভোর 3টে 3:15 সময়, তখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী কে হবে সেটারও সিগন্যাল গুরু মহারাজ একদম প্রকট। আমি বলি, এগুলো আমাকে কেন জানানো হচ্ছে, কেন জানছি? এগুলো আমাদের অনুধান করবার কথাই নয়। বলুন, আপনি কি বলছেন? আপনার গুরু মহারাজের কথা আপনি বলেছিলেন যে গুরু মহারাজের ক্ষমতায় আপনি সরকার চেঞ্জ হবে, এবং আপনি একটা কথা বারবার বলছেন আমাদের, যেটা শুনছি, যে আমি খেও না, আমার কোনো ইয়ে নেই। কিন্তু না, আমার কোনো ক্ষমতা নেই। মহারাজ, হ্যাঁ, আপনার গুরু মহারাজ বিরাট বড় একজন সন্ন্যাসী, মহাত্মা, জ্ঞানগম সিদ্ধাশ্রমের মহাপুরুষ পরমহংস, হ্যাঁ, সবই শুনেছি। কিন্তু আপনি নিজেকে এত ছোট করেন কেন? আমরা তো কখনোই ভাবিনি আপনি এত ছোট। আপনি নিজেকে এত ছোট করে বলেন কেন মহারাজ? না, এই তাই অনেকে বাজে বাজে কথা বলে, এইটুকু শুনবার পরে। সেটা অন্য কেউ বলছে বলুক গিয়ে, কিন্তু আমরা তো সেই চোখে আপনাকে দেখিনি। সে ঠিক আছে, আপনারা কি চোখে দেখেন, অনেকে অনেক রকমের চোখে দেখতেই পারে, কিন্তু আমি আমাকে দেখি। দেখুন, কোনো সাধক মহাত্মারা নিজেকে যেভাবে দেখে আর বাইরে যেভাবে প্রদর্শন করে, মানে শো করে, এই দুটোর ভেতরে অনেক ডিফারেন্ট থাকে। ঠিক আছে, অনেক ডিফারেন্ট থাকে, এটা স্বাভাবিক ধর্ম, সাধক তপস্বীদের স্বাভাবিক ধর্ম। এখন প্রসঙ্গত কথা ছিল যে গুরু মহারাজের আশীর্বাদ থেকে এটা হয়, এটা বাস্তব সত্য। কারণ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, আমি খাই না, ইনি খায়। হ্যাঁ, উনি বলতে পারতেন, উনি শাক্তাবেশ অবতার, হ্যাঁ, উনি অবতার, মহাপুরুষ ইত্যাদি ইত্যাদি।
পরমাংশ। তো উনি বলতে পারতেন আমি খাই, এটা বলছেন না, কেন বলছেন না? অনেকগুলো কারণ আছে। জীবকে শিক্ষা দেওয়ার জন্য, আর প্রকৃত নিজত্বকে ঠিক মর্যাদার জায়গায় রাখা, যাতে কোনো ক্রমে স্লিপ না করে যায়। বহু উচ্চকোটি যোগী তপস্বীরা বহু জায়গায় গিয়ে স্লিপ করে গেছে, আমরা তো সেখানে ক্ষুদ্রতম কিছুই নয়। তো সেই জন্যে যেমন শ্রী ভগবান হনুমান, বজরংবলী হনুমান, তার সমস্ত ক্ষমতা ছিল। ছোট্ট বালবেলায় শৈশবে তিনি সূর্যকে পর্যন্ত গ্রাস করবার ক্ষমতা রেখেছিল, এইরকম ব্যাপার রয়েছে। তো তিনি সমগ্র অষ্টসিদ্ধি, অষ্টাদশ সিদ্ধি, বিভিন্ন সিদ্ধিতে সিদ্ধ ছিলেন। ঠিক। কিন্তু রামচন্দ্রের কাছে যখন যাচ্ছেন তখন, বা সমগ্র মানুষদেরকে, বানরদেরকে, প্রাণীদেরকে, ভক্তদেরকে বলছেন যে আমি না, সব রামের ইচ্ছে হচ্ছে। বলে সেতু বাহ্য কি করে? বলে ওটা রাম, শ্রীরাম কৃপা করেছেন তবে আমি পেরেছি। বলে উড়ে যেতে পেরেছে? বলে শ্রীরামের ইচ্ছে আমি লঙ্কায় উড়ে গেছি। ইত্যাদি ইত্যাদি গল্পগুলো পৌরাণিকভাবে রয়েছে, এগুলো সাইন্টিফিক। কেন? উনি দাস্যভাবে ছিলেন, 5টি ভাব রয়েছে দাস্যভাবে, সেগুলো অন্য প্রসঙ্গ। এখন প্রসঙ্গ ছিল যে এই ক্ষমতায় যে ভবিষ্যৎবাণীর যে বিষয়গুলো, ঠিক আছে? তো সেগুলো পরে একদিন কথা হবে, কেন ছোট ভাবছি, কেন কি করছি, এগুলো পরে আমি একসময় বলবো। তো বিষয়বস্তুটা হচ্ছে যে সময় আসার পূর্বে সত্যকে প্রকাশ করলে চলে না, ঠিক আছে? তো সেই জন্য আমি সামান্য সময়টুকু নিয়েছিলাম। আর 9 মাস আগের একটি লেকচার আপনারা দেখেছেন যে মমতা কি ক্ষমতায় থাকবে, এরকম একটি প্রসঙ্গ তো লেকচার ছিল। তো সেখানে তো আপনারা যদি শুনে থাকেন দেখবেন, সেখানে আমি প্যাসিভলি হোক অ্যাক্টিভলি হোক সেখানে কিন্তু বলে দিয়েছিলাম এক প্রকার, ঠিক আছে? তো সেই জিনিসগুলো, তো এগুলো আমার কৃতিত্ব না, এগুলো হচ্ছে গুরু মহারাজের কৃতিত্ব। গুরু মহারাজ যেমন করে জানাবেন, ভাবাবেন, অর্থাৎ পরম পিতার ইচ্ছা থেকে, আমার মায়ের ইচ্ছা থেকে। এই যে পেছনে জগন্মাতা মহা ত্রিপুরা সুন্দরী রয়েছেন, রাজেশ্বরী জগন্মাতা রয়েছেন আমার মাথার উপরেও। আমার নাম মহাকাল হতে পারে, কিন্তু মহাকালেশ্বর, মহাকালেশ্বরী তো তিনি, যাকে কেন্দ্রায়িত করে, যার অস্তিত্বকে নিয়েই আমি, সেটাকে অস্বীকার করলে চলে না। আর সেগুলো সাধনার অনেক উচ্চতম বিষয়বস্তু, সেগুলো এখন বলছি না। আমি এই সংখ্যাটা পরিষ্কার জেনেছিলাম, এবং সেটা একটি যোগের ভেতরে গিয়ে, তাও বলে দিচ্ছি, এটা মানে বলে দিচ্ছি একেবারে কোন যোগের ভেতর থেকে জেনেছিলাম। ত্রাটক যোগের ভেতর থেকে। আচ্ছা, ত্রাটক যোগের ভেতর থেকে জেনেছিলাম। সেদিনকে ত্রাটক যোগের আমার স্থিতিকাল যদি কেউ শোনে তা কেউ বিশ্বাস করবে না। আচ্ছা, ঠিক আছে, এই গেল। তারপরে হচ্ছে আপনার আরেকটি ঘটনা ছিল যে চিরতরে পতন ঘটবে, এই অহংকারের, ঔদ্ধত্যের, এই অস্মিতার, বিকৃত অস্মিতার পতন ঘটবে। এটা এখান থেকে প্রায় 8-9 মাস আগে নির্ধারিত হয়ে গেছিল। হ্যাঁ, প্রায় জ্যৈষ্ঠ মাসে বোধহয় সম্ভব। হ্যাঁ, মানে দুর্গাপুজো, সম্ভবত দুর্গাপূজার বেশ কিছুদিন আগে যে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরে আমি যখন আহত হয়েছিলাম এবং অত্যন্ত প্রাণাত্মিক আঘাত পেয়েছিলাম, এবং যেভাবে সেই দুর্ঘটনা ঘটিয়েছিল সেটা মানে টিএমসির প্রতিনিধিরা, এবং সেখানে বেশ কিছু মহিলাও ছিল, তাদের যে বিহেভ, তাদের আচার আচরণ, ভাষাবোধ, যে সমস্ত ছেলে বলে বয়স্ক লোক ছিল, সেটা ছিল অত্যন্ত অমার্জিত, এবং যেগুলো তারপরে আমার বেঁচে থাকার কোনো প্রশ্নই থাকার কথা নয়। তো তারপরে আমি ছিলাম বুকে পাথর চাপা দিয়ে দীর্ঘ 3 মাস আমি ঘুমোতে পারিনি প্রায়। মাঝে মাঝে রাত্রি ঠেলে উঠতাম, হ্যাঁ, হঠাৎ জেগে যেতাম। মানে সেই আগুনটা দাউ দাউ করে জ্বলতো, সেটা আমার নিজের জন্য নয়, সেই আগুনটা দাউ দাউ করে জ্বলতো, যে সত্যিকার অর্থে আমার চোখের সামনে অপমানিত হয়েছিল তার কারণে, এবং সেটা আমি আজও পর্যন্ত মেনে নিতে পারিনি। আজকে মমতা ব্যানার্জি হেরে গেছে, এটা কিন্তু আমার, মানে উনি রাজনৈতিকভাবে হেরে গেছে, এটা আমার দুঃখ নয়। আমার দুঃখটা হচ্ছে উনি একজন নারী, ঠিক আছে, উনি একজন মহিলা, উনি আমাদের মায়ের জাত। এখন মায়ের জাত বললে অনেকে বলে ওনাকে মা বলা যায় না, তাই সত্যি সত্যি শাস্ত্রে অনেক জায়গায় আছে, শূর্পণখার নাক কান কেটে দিয়েছিল। রাম বলেছিল যে আমি তো মর্যাদা পুরুষোত্তম, তাই প্রশ্ন এসেছিল তাহলে তুমি একজন নারীর কেন নাক কান কাটলে? শূর্পণখা বলছে। তা বলছে দেখো,
লক্ষণ কেটেছে, তাহলে তুমি বাধা দাওনি কেন? রামচন্দ্র তো কাটেনি, লক্ষ্মণ কেটেছিল। তা বলছে তুমি একজন নারী হয়ে আরেকজন নারীকে অপমান করছো এবং অন্যায়, ঠিক অন্যায় মাধ্যম দিয়ে তুমি তার এটা করছো। তুমি কেন এটা করলে? তুমি তাকে অপমান কেন করছো? তুমি একজন নারী হয়ে তুমি অধর্মাচার করছো, এই জন্য তুমি নারী হলো, অধর্মাচারী হলো, তোমার দণ্ডভোগ করতে হবে। অর্থাৎ মর্যাদা, ধর্ম তোমাকে রাখতে হবে। তো সেক্ষেত্রে মমতা ব্যানার্জি তার ধর্ম হারিয়েছেন, এটা জনগণ বলেন, সেটা আমার ব্যক্তিগত বিচারের বিষয় নয়। কি তারপরে উঠেও আমরা সাধকের দৃষ্টিকোণ থেকে, তন্ত্রের দৃষ্টিকোণ থেকে, কুলাচারের দৃষ্টিকোণ থেকে, আমাদের শাস্ত্রে বলা আছে একজন বেশ্যাকে পর্যন্ত বেশ্যা বললে একজন সাধকের পতন ঘটবে। তাকে সম্মান করতে হবে, মায়ের আসনে বসে পুজো করতে হবে। সেই জন্য নারীর দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, মায়ের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তাহলে উনি একজন মা। তা আমার খুব কষ্ট হচ্ছে। আমি একটা দৃশ্য দেখেছি, সেই দৃশ্যটা দেখার পরে কষ্ট হয়েছে। এমন অনেকে বলবেন আপনি এখন সিম্প্যাথি দেখাচ্ছেন এই ধরনের জিনিসগুলো, কিন্তু ওনার দলীয় সংগঠন থেকে বা ওনার ব্যক্তিগত হস্তক্ষেপ থেকে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে সেদিনে, সেই ঘটনাগুলো দুর্গা পূজার আগে একদম দেবী দুর্গাকে অপমান করে দেবী দুর্গা পুজো করছে যারা, জীবন্ত দেবী দুর্গাকে অপমান করেছিল, সেগুলো কল্পনার অতীত। সেগুলো আমি ভবিষ্যতে বলবো, ডিটেলস ভিডিও সব পারলে বলবো, দেখাবো যে কেন আমি বারংবার এই কথাটা বলছি। সেই সময় হচ্ছে আপনার নির্ধারিত হয়ে গেছিল যে এবার আমি ভেবেছিলাম তখন আমি কোন পাশে দাঁড়াবো, আমার কোনো পাশে দাঁড়ানোর জায়গা নেই, আমি সত্যের পাশে দাঁড়াবো। কিন্তু সত্য কোথায়, ন্যায় কোথায়? অনেকে বলবেন বিজেপি ন্যায়ের মূর্ত প্রতীক। দেখুন অনেক প্রশ্ন এসে যাবে, আমি আজকের দিনে এইসব কথা না বলি, ঠিক আছে? কিন্তু পরিবর্তন আমি চেয়েছিলাম, এটা বাস্তব সত্য। প্রকৃতি পরিবর্তন চেয়েছে, পরিবর্তন হয়েছে। আমার গুরু মহারাজ পরিবর্তন চেয়েছেন, কারণ আমার শ্রী গুরু মহারাজের খুব অন্তরঙ্গ হৃদয়ের ধন তাকে চরম অপমান করেছিল। তখন আমি বুঝেছিলাম যে গুরুদেব এটা কখনোই সহ্য করতে পারবে না। আমার চোখের সামনে বহু রেকর্ড আছে, বহু অলৌকিক ঘটনা আছে, আমার চোখের সামনে বহু লোক অকালে মারা গেছে শুধু গুরু মহারাজের চরণ অপরাধ করে। এবার বলবেন গুরু মহারাজ এই দণ্ড দিয়েছেন? না, প্রকৃতি দণ্ড দিয়েছে। তাই সাধুতে চরণ অপরাধ করলে এই জিনিসগুলো ঘটে যায়। তাই আমি বলেছিলাম, সেই সময় ভেবেছিলাম যে আমি কোন পাশে দাঁড়াবো, কিন্তু কোনো পাশে দাঁড়াইনি, কিন্তু শুধু প্রকৃতির দিকে তাকিয়েছিলাম। যে জানি সারা জীবন ধরে যে মাকে পুজো করেছি, সারা জীবন ধরে যে আমরা কুমারী যোগিনাং সাক্ষাৎ, আমরা কুমারীকে যোগিনী হিসেবে মেনে এসেছি, পুজো করি। আমার চোখের সামনে আমার ইষ্টদেবী কুমারী যোগিনীকে, মানে আমাদের ভক্ত, আমার গুরু মহারাজের শিষ্য, জানেন কাকে অপমান করেছে? যার গুরুর বয়স হচ্ছে 150 বছর প্রায়, এই ভারতবর্ষের টোটাল বিশ্বের, যিনি এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উচ্চকোটি মহাপুরুষ, তার শিষ্যকে একটা বাচ্চা মেয়েকে, কুমারী যুবতী মেয়েকে মুখে মুখে বলে কাপড় চাপড়ে, মানে মুখের ভাষায় পরিবেশে তার কাপড়াগুলো দিয়েছে। তাকে চরিত্রহীন থেকে চূড়ান্ত চরিত্রহীন মানে ভাষা ব্যক্ত করেছে, তাকে চূড়ান্ত পর্যায়ে, মানে সেগুলো রেকর্ড করে নিয়েছে এরকম। তারপরে কিভাবে কি করেছিল সেগুলো কল্পনার অতীত। সেগুলো আমি চেপে গিয়েছিলাম অন্য কারণে। সে জিনিসগুলো আমি তখনই প্রকাশ করতে পারতাম, সমগ্র মিডিয়া হয়ে যেত। কিন্তু আমাদের কিছু প্রতিপক্ষ আছে, বিভিন্ন ধর্মীয় প্রতিপক্ষ আছে, তারা কি করতো জানেন? মঙ্গলের এই সমস্ত জিনিসগুলো নিয়ে তথ্য না অনুসন্ধান করে তারা বাজে বাজেগুলো প্রচার করে একটা মানে সাধু সমাজের একটা নোংরামি ছড়িয়ে দিত। আমার গায়ে তো একটা সাধু সমাজের একটা পোশাক আছে না, এই দিকে তাকিয়ে, সাধু সমাজের দিকে তাকিয়ে আমার নিজের ওই বিষ আমি নিজে পান করেছিলাম। কিন্তু ভগবান শিবশঙ্কর বিষ পান করেছেন, সর্বনাশ হবে। কিন্তু শিব বিষ পান করার ক্ষমতা রাখে, কিন্তু তাকে বিষ দিতে যেও না, সর্বনাশ ঘটে যাবে। কিন্তু যেদিন বিষ উগরে দেবে না, উদ্গীরণ করবে, ভমিট করে দেবে, তা সেই জিনিস হয়েছিল। সেইটাই ছিল মূল প্রেডিকশন, কিন্তু সেটা গোপন। তাও আমি বলেছিলাম মমতার প্রকৃতি ফাঁস বলে একটি লেকচারে, মানে থাম্বনেইলে যেটা নাম ছিল সেখানে আমি একটা পরিষ্কার বলেছিলাম যে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাও, ক্ষমা চাও। এটাও বলে দিয়েছি আমি অনেক জায়গায় যে কিছু না হলেও ক্ষমা চেয়ে নাও, সময় আছে, এখন সময় আছে। আমি বারংবার এখান থেকে 9 মাস 1 বছর আগের থেকে বলছি সময় আছে, শুধরে যান। 2-1 সাধুকে আঘাত করেছিল, তখনও বলেছিলাম যে এটা ঠিক হচ্ছে না। আমি তখন মমতা ব্যানার্জিকে এইভাবে বলেছিলাম যে আপনি মা, আপনাকে আমি সাধু দৃষ্টিকোণ থেকে, আপনি জননী স্বরূপা, ঠিক আছে? আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো
এখান থেকে আপনি তাদের কাছে ক্ষমা চেয়ে নিন, এতে আপনার কোনো সম্মান নষ্ট হবে না, এটা বলেছিলাম একটা জায়গায়। ওই যেটা হচ্ছে আপনার শিলিগুড়ির দিকে একটি রামকৃষ্ণ মিশন বলে একটি আশ্রমের এরকম জায়গা আক্রান্ত হয়েছিল ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু খুব খারাপ হয়েছিল, এগুলো আমি বারংবার সতর্ক করেছিলাম এবং এই বীজ বপিত হয়েছে, পরাজয়ের বীজ বপিত হয়েছে ওইখান থেকে, আমি বলে দিচ্ছি, ওই অভয়ার থেকে, ওই আরজিকর থেকে, ঠিক আছে, ওখান থেকেই এই পরাজয়ের বীজ বপিত হয়েছিল। কিন্তু 15 আনা ছিল, 16 আনা পূর্ণ হয়েছিল এইখানটা, আমার গুরু মহারাজের এই যে দুর্ঘটনা ঘটিয়েছিল এখানে, ওইখান থেকে হয়েছিল। আমি পরে নাম দাম ঠিকানা সব বলে দেবো, তাদের ফেস চেহারা সব দেখিয়ে দেবো, ওখান থেকে হয়েছিল। তা ভবিষ্যৎবাণী এখন আজকে এসে কী করবো? অনেকে বলছেন যে আপনি পারলে বলুন, না পারলে বলুন। ভাই, আপনার পরিভাষা শুনবার জন্য আমরা আসিনি, কিছু মনে করবেন না, সাধারণ জনগণ আপনারা দেখেন, আমরা অত্যন্ত ধন্য এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাই, ভালো থাকবেন। কিন্তু সত্যকে জানুন, একজন মানুষ সম্পর্কে ভালো করে স্টাডি করুন, ঠিক আছে? কে সাধু না সাধু আপনি বুঝে ফেলেছেন, কে সৎ না অসৎ আপনি বুঝে ফেলেছেন, আপনি কতটুকু দূরত্বে দেখতে পারেন ইত্যাদি ইত্যাদি। তা যাই হোক, এরকমভাবে গুরু মহারাজের কাছ থেকে সম্প্রতিকালে আমার কাছে ফল প্রকাশের আগে এই ধরনের কিছু প্রেডিকশন বা এই ধরনের কিছু জিনিস আমার কাছে এসেছিলো। তখন আমি কনফার্মেশন হয়ে গেছিলাম যে আমার যে প্রকৃতির কাছে যে বিচার, সত্যিকারের বিচার, সেটা আসতে চলেছে একটি সুন্দর পরিণতির ভেতর থেকে। আমি লাস্টেও আমি এখান থেকে গত পরশুদিন যেটা শর্টে একটি লেকচার দেখবেন, 2.5-3 মিনিট একটু শর্ট লেকচার, সেখানে বলে দেখুন সামান্য আরেকটু সময় বাকি আছে, দেখবেন ধৈর্য ধরুন, আপনার একটা সুন্দর পরিণতি, যারা ম্যাক্সিমাম মেজরিটি আশা করেছিলেন তারা একটা সুন্দর পরিণতি পেতে চলেছেন, সামান্য একটু সময়, এটা বলে দেওয়া আছে। এর থেকে আর কি বলবে? হ্যাঁ, এটা বললেন যে এর থেকে ভাঙিয়ে বলার মতো কিছু নেই, আপনারা যে যেমন পারেন বুঝিয়ে নেন। না, এটা বলেছেন যে সুন্দর একটা পরিণতি আসতে চলেছে, সামান্য একটু সময়, কয়েক ঘন্টা বাকি আছে, এটা অপেক্ষা করুন। এগুলো সে ভিডিও ধরে দেখে দিলে বুঝে যাবে। তো এটার মানে আমি আমার কৃতিত্ব বাড়াচ্ছি না, অনেকে হয়তো প্রেডিক্ট করেন ঠিক হয়ে যায়, কিন্তু আমরা জানি যে আধ্যাত্মিক একটি উপলব্ধি আর জ্যোতিষ চর্চা করে বলে সেটা আলাদা একটা উপলব্ধি, ঠিক আছে? আর অনেকে ভাবের ঘরে বলেন, অনেকে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বলেন, ঠিক আছে, অনেকে আবেশে বা আবেগে বলেন, ইত্যাদি ইত্যাদি বলেন। এগুলো আবেগের সাথে তো আমাদের জীবনের সম্পর্ক না, সম্পর্কটা হচ্ছে আমাদের উপলব্ধির সাথে। উপলব্ধি, লব্ধ শব্দটির অনেক মানে, যদি আমরা পদার্থ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি, লব্ধ বিরাট জিনিস, এগুলো না জেনে শুনে কথা বললে হয় না। এই জন্য আমরা একটা কনফার্মেশন এইভাবে দেখি না, ঠিক আছে? তো যাই হোক, অনেকে আবার বলেন যে আমার বিগত দিনের প্রেডিকশন ঠিক হয়নি, সেন্ট্রালে এটা ইত্যাদি ইত্যাদি, এত আসন পাবে এতদিন। আমি সেখানে পরিষ্কার পূর্ণরূপে লেকচারটা শুনতে হবে, আমি বলেছিলাম এইভাবে যদি হয় তাহলে বেটার, না হলে এটা ঘটবে। এবং লোকসভার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে আমি লাস্টে এটা বলেছিলাম যে এত 22টা মতো আসন পাবে, সেখানে 18টা না কটা পেয়েছিল। আমি বলেছিলাম যে এইভাবে যদি এটা হয়, ভোট কাউন্টিং ঠিকঠাক, ভোট তো তখন ঠিকঠাক কাউন্টিং হয়নি, সে সময় তো কারচুপি হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি বলে এইগুলো যদি না হয় তাহলে ওরা অবশ্যম্ভাবী এই আসনটা পাবে। এবং আজকেও নিশ্চিত জেনে রাখুন যে আজকে 207টা কি 10টা এরকম আসন পেয়েছে। এক্স্যাক্ট আসন কটা, এখনও যে পূর্ণ সংখ্যার আসন, সেই সংখ্যার আসন বিজেপি তাতে কিছু সংখ্যা কম পেয়েছে। আর আজকে যদি বিজয়ের প্রেক্ষাপট থেকে বিজেপি সরকারের যদি কোনো অহংকার এসে থাকে, তাহলে কিন্তু আগামীতে তার কিন্তু, আজকে বলে যাচ্ছে, তার ফল কিন্তু তাকে ভোগ করতে হবে। মোটে লাফালাফি করবেন না, কিছু মনে করবেন না। ভারতবর্ষে এমন একটি ঋষিদের দেশ, দেবতাদের দেশ, এখানে বেশি লম্ফজম্প লাফালাফি করবেন, এখনো আছে চৌকটি মহাত্মা, ঠিক আছে? যেন প্রয়াগরাজ সম্প্রতিকালের যে ঘটনা ঘটেছিল, বাটুক ব্রাহ্মণদের শিখা টিক্কি ধরে ঘোরানো হয়েছিল, অপমান করা হয়েছিল, তাদেরকে আহত করা হয়েছিল এবং তাদেরকে অপমান করা হয়েছিল, শারীরিকভাবে টর্চারিং হয়েছিল এক প্রকার বলা ছিল। এই ধরনের জিনিস যেন কখনো না ঘটে। দলীয়করণ করতে গিয়ে, দলীয় মেরুকরণের প্রেক্ষাপট থেকে যেন এই ধরনের জিনিস না ঘটে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তবে আমি এখন এই মুহূর্তে বাইরের স্টেটের, ওয়েস্ট বেঙ্গলের বাইরে একটা স্টেট সম্পর্কে একটা কনসেপ্ট দিয়ে দিতে পারি, সেটা দেবো না, পরে বলবো। সাবধান হয়ে যান, সবাই সাবধান হয়ে যান। সারা জীবন কিন্তু রাম রাজত্ব থাকে না। শ্রী রামচন্দ্র ছিলেন, কিন্তু রাম রাজত্ব নেই। আবার রাম রাজত্ব নিয়ে আসার, প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে।
মর্যাদা তোড় দেবেন, সীমা ভেঙে যাবেন, সীমা লঙ্ঘন করবেন, প্রকৃতি কিন্তু আপনাকে দণ্ড দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, সে আমি হই যেই হোক না কেন। এই জন্যেই আমি ব্যক্তিগতভাবে গুরু মহারাজকে মাথায় রেখে এই কথাগুলো বলি। এটা হচ্ছে মর্যাদা। যে মুহূর্তে এই মর্যাদাটা ভেঙে গিয়ে আমি করি, আমি ভাবি, আমি ভাবনা, এইগুলো প্রকাশ্যে বারংবার আসবে, তখন যে কখন পতন ঘটবে মর্যাদা ভেঙে গিয়ে, সীমা ভেঙে গিয়ে, বর্ডার ভেঙে গিয়ে, আপনি ভাবতে পারছেন। এই জন্য সবসময় আপনি কি উপলব্ধি করেছেন? আমি কি জানি? কিছুই জানেন। আপনি যদি কিছু জেনেও যান, আপনি কি করে বলছেন আমি জানি? সব এটা আত্ম অহংকার। কোনো জ্ঞানী ব্যক্তি এটা বলেন না যে আমি জানি। উনি যেটা জানেন সেটা বলতে পারেন না, উনি এটা উপলব্ধি করেন যে আমি সব জানি, কিন্তু এটা বলেন না আমি জানি। বলার উপলব্ধি করা দুটোর ভিতরে অনেক ফারাক আছে। কখন কোনো মহাপুরুষ কখন এই সত্য কথাগুলো বলেন, যেমন আমার গুরু মহারাজ বলছেন আমি শিব, এ কথা তো বাইরে বলা এখন উচিত না, কিন্তু যখন গুরু মহারাজ বাইরে আসছেন তখন স্বাভাবিক। এত বড় একজন পরমহংস, এত বড় মহাযোগী, এত বড় একজন সাক্ষাৎ শিব। রামকৃষ্ণ জানতেন আমি ডাইরেক্ট মা কালী, কিন্তু তিনি মানুষের সামনে মা কালী সব জানি। কেন? এটা যিনি জানেন তিনি মুখে বলেন না আমি জানি, তিনি উপলব্ধি করেন আমি সব জানি। ঠিক বোঝা গেছে? এই প্রেক্ষাপট থেকে গুরু মহারাজ, আর আমি উপলব্ধি টব্ধি কিছুই করি না, আমি উপলব্ধি কিছুই করি না, আমি এটা সম্পূর্ণরূপে বিশ্বাস করি সেটা গুরু মহারাজের কৃপা থেকে আমার গুরু মহারাজ সব কিছু করছেন। আমি ভগবান খুব একটা বিশ্বাস করি বলে আমার মনে হয় না, আমার গুরুবাদে বিশ্বাসটা বেশি কাজ করে। আমি গুরুবাদী মানুষ, সদ্গুরুবাদী মানুষ। আমি গুরুদেব ছাড়া আর কোনো কিছু বুঝি না, গুরুকে উপেক্ষা করে আমি কোনো কিছু বুঝি না। এই জন্য গুরুই আমার প্রেডিকশন, গুরুই আমার চিন্তা শক্তি, গুরুই আমার সাধনা। এগুলো এই যে বারংবার বলছি, তো এটাও একটা অহংকার। কোনোভাবেই বলা যাবে না যে আমি গুরুকে পুজো করি অমুক তমুক ইত্যাদি। ওগুলো তুমি যতটা উপলব্ধির ভেতরে, অনুভবে আনো, অনুভূতিতে আনো, চিন্তনের ভেতরে আনো, বেটার। বাঁচতে যদি চাও কলিযুগের দেহ আত্মা, কতক্ষণ তোমার সুস্থিত হবে কোনো গ্যারান্টি নেই। তাই সবসময় মাথায় রাখবেন, যার কাছ থেকে কিঞ্চিত আপনি কৃপা পেয়েছেন, একটি মন্ত্র অক্ষর পর্যন্ত পেয়েছেন, সেই সদ্গুরুদেবের ঋণ কোনো কোটি জন্মে শোধ হয় না। আপনি এখন মহাপুরুষের করবেনটাকে ওটা তো বলাই আছে যে আরে ভগবান শিবশঙ্কর কার্তিককে পর্যন্ত গুরুরূপে পুজো করেছিলেন নিজের সন্তানকে। তিনি তো পরম ব্রহ্ম। শিবশঙ্কর কেন করছেন? গুরু সর্বশ্রেষ্ঠ। আমি গুরু হয়ে যাওয়ার পর আমার গুরু আমার মাথার উপরে থাকে, গুরু কোনোদিন নিয়ে হবে নাকি? আমি শিষ্যই থাকবো তার কাছে। আমি গুরু হয়ে যাব, কিন্তু সে গুরু ইকুয়াল টু গুরু হয়ে যাবে, শিষ্য ইকুয়াল টু গুরু হয়ে যাবে, কিন্তু তারপরেও আমি তো তার কাছে শিষ্য থাকবো। ঠিক। তা গুরুর কথা বলবো না, ভগবানের কথা বলবো না, ঈশ্বরের কথা বলবো না, আমার যিনি প্রেমাত্মা, যার সত্তা নিয়ে আমি জীবিত আছি, এই যে সাউন্ড কথা বেরোচ্ছে, এটা তো গুরুর বাক্য। এই জন্য বলছে না যে এই অহংকারের কারণেই তো পতন ঘটলো। ভবিষ্যৎবাণী কি করবে? এই অহংকারের কারণেই তো পতন ঘটলো আজকে, এরকম বিধ্বংসী অবস্থা। দেখবেন এই যে মুখপাত্রগণগুলো, এই যে টিএমসি, দেখবেন ওই যে টিভিতে মিডিয়াতে এসে বলতো সততার প্রতীক মমতাকে ধরে আমরা আছি, তারা ঝুলে ইত্যাদি ইত্যাদি বলছে। আরে ভাই, তাকে জানেন মাদার টেরিজা বানিয়ে দিয়েছিল, মা কালী বানিয়েছে, ইত্যাদি বানিয়েছে বহু রাজনৈতিক নেতারা এই সমস্ত প্রবচন করতে করতে। টের পায়নি কোথায় কাকে বসাতে হবে। হ্যাঁ, নারী মাত্রেই মহামাতৃকা শক্তি, নারী ত্রৈলোক্য জননী, নারী ত্রৈলোক্য স্বরূপিণী, এটা বলা আছে। সেই সূত্রে কেন উনি হবেন না? কিন্তু দলীয় মেরুকরণ থেকে, পোলারাইজেশন থেকে, ডগমেটিক ভিউজ থেকে তুমি যদি একটি স্বার্থান্বেষী দৃষ্টিকোণ থেকে একজনকে প্রতিষ্ঠা করে বড় বড় সার্টিফিকেট দিতে থাকো, সেটা ধর্মান্ধতা, এছাড়া আর কিছুই না। সেখানে ভালো কিছু প্রতিফল ফলে না, যে কুফল ফলে সেটা দেখা যাচ্ছে বিজেপির সুফলের মাধ্যম দিয়ে, জনতার রায় দেখেই বোঝা যাচ্ছে। সুতরাং সাবধান। তা আমরা যতই বলি প্রেডিকশন করছি, আমার ভবিষ্যৎবাণী ঠিক হয়েছে না, আমার কোনো ভবিষ্যৎবাণী কিছুই ঠিক হয়নি, সব গুরুদেবের মহিমা, গুরুদেবের মাহাত্ম্য, এটুকু বলতে পারে, গুরু কৃপা। আমার কিছু বলার ক্ষমতা নেই, কিছু জানবার ক্ষমতা নেই। আমি যতটুকু গুরু মহারাজ যে করেছিলেন তারই মুখবাক্য নিয়েই আমি বলছি। এই জন্য একটি গুরুমন্ত্রে বলা আছে যে ধ্যান মূলম গুরুর মূর্তি, পূজা মূলম গুরুহ পাদম, মন্ত্র মূলম গুরুর বাক্যম। ঠিক আছে, মোক্ষ মূলম গুরুহ কৃপা। বলছে গুরুদেবের যে বাক্যটা, গুরুদেবের যে বাক্য, সেটাই হচ্ছে মন্ত্র।
আমি আবার অন্য মন্ত্র, গুরুদেব যে বাক্যটা বলেছেন সেটাই তো মন্ত্র, তা আমি সেই গুরুদেবের বাক্যটাই বলছি, ওটা তো গুরুদেবেরই মন্ত্র, তো আমার সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক। তিনি দিয়েছেন, আমি এটা বলছি। এবার আমি বলছি সেটাও তিনি, আমার বলতে কিছু নেই, আমি এটা বুঝি। এবার কখনো দাস্য ভাব, কখনো সখ্য ভাব, কখনো মিত্র ভাব, কখনো ইত্যাদি ইত্যাদি ভাব আছে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবের পরিবর্তন ঘটে। এখন এইখানে একরকমের আছে, সাধনায় গিয়ে, তপস্যায় গিয়ে, যোগে গিয়ে, ধ্যানে গিয়ে, জ্ঞানে গিয়ে, অনুভবে গিয়ে অন্যরকম হয়ে যাবে। আপনি এখন আছেন একরকমের কথা বলছি, আরেকজন আসবে তখন আরেক রকমের ভাব আসবে, ভাব চেঞ্জ হতে পারে, একরকম থাকে না। সাধকের ভাব বিভিন্ন রকমের হতে পারে, ঠিক আছে। ঠিক। কখনো কখনো গুরু মহারাজের সমকক্ষ ভাবের ভিতরে চলে যাচ্ছে, গুরু তুমি আমি। আবার কখনো কখনো গুরুকে ছোট বানিয়ে দিচ্ছে, একদম চুপ করো তো, একটু একটু বলে নি। এটা হচ্ছে প্রেমের বিভিন্ন বিচিত্রতা আছে, বিচিত্র রং আছে, কিন্তু সেটা বিশুদ্ধ ভাব। তা যাই হোক, এই দৃষ্টিকোণ থেকে ভবিষ্যৎবাণী ঠানি যারা করেন, যেভাবে বলেন যে ভাই আমি বলেছি, আমার কথা ঠিক হয়েছে ইত্যাদি, আমি এইভাবে বলবো না। এটা অহংকার প্রকাশ হবে, সম্পূর্ণ গুরু কৃপা ছাড়া আর কিছুই নয়। আর আপনাদের ভালোবাসা, জনগণের বিশ্বাস, জনতার বিশ্বাস, শ্রোতা যারা ভক্ত আছে, ফলোয়ার্স আছে, তাদেরই বিশ্বাস, আমাকে যারা দেখেন বিশ্বাস করেন, যারা ভেবেছেন যে মহারাজের কথা ঠিক হয়েছে, এই কারণে আমার কথা ঠিক হয়েছে। আপনারা যে মুহূর্তে বলবেন যে আপনার কথা ঠিক হয়নি, ততক্ষণে সেটাই হবে প্রমাণিত না ঠিক হয়নি। তাহলে যখন সমগ্র জনতা বুঝছে যে এর কথা ঠিক হয়নি, তখন আমার সত্যি বলার মানেটা কি হলো? কিন্তু সত্য তো কখনো পরিবর্তিত হবে না, আপনি মানুন বা না মানুন। সূর্য উদিত হয়েছে, আপনি মানুন বা না মানুন, সূর্য আছে। সত্য হচ্ছে এমনই। তা আমার কথা কেউ স্বীকার করতে পারে, নাও করতে পারে, এটা আমার কোনো যায় আসে না। সত্য যা তা অপরিবর্তিতই থাকবে। গুরু মহারাজের বাক্য নিত্য সত্য, শাশ্বত বেদবাক্য, ব্রহ্ম বাক্য, তা কখনো অপরিবর্তন, তা কখনো পরিবর্তিত হতে পারে না, অপরিবর্তিত। তাই সেই অপরিবর্তিত অবস্থাটাকে উপলব্ধি করে তার কৃপা অনুসারে যে অনুভবটা আমরা বাক্য মাধ্যম দিয়ে, বাক্য দ্যুতির মাধ্যম দিয়ে প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলি ভবিষ্যৎবাণী। আত্রিকালদর্শী, আজ্ঞাচক্র খুলে গেছে, ভূত বর্তমান ভবিষ্যৎ দেখতে পায়, ঠিক আছে। এক ধরনের ভবিষ্যৎ দ্রষ্টা, ভবিষ্যৎবাণী করে, কিন্তু ভবিষ্যৎবাণীটা কখনো এইভাবে হয় না। ভবিষ্যৎবাণীর অনেক প্রকার আছে, ইত্যাদি ইত্যাদি আছে, বিষয়ের ডিটেলস আর আলোচনা করছি না, ঠিক আছে। ঠিক আছে মহারাজ। তো যাই হোক, ভগবানের কৃপায় গুরুদেব ডাক শুনেছেন, গুরুদেব কৃপা করেছেন, এটা হচ্ছে সব থেকে বড় আনন্দ। আমাদের তো বিজেপি জিতে গেছে, এই কারণে আমি আনন্দ পাচ্ছি, তৃণমূল হেরে গেছে এই কারণে আমি দুঃখ পাচ্ছি বা আনন্দ হচ্ছে, এরকম কোনো বিষয় না। আমি কোনো দলের সঙ্গে নেই, ঠিক আছে। আমি একটি নিরপেক্ষ অবস্থা, আমার স্বতন্ত্র পরিচয়, আমি একটি সন্ন্যাসীর মঞ্চে থাকা একজন সন্ন্যাসী, গৃহত্যাগী মানুষ, ঠিক আছে। তো সেইভাবে আমি জীবনযাপন করি, বাকিটা বিশেষ কোনো প্রত্যাশা নেই। আশ্রম মঠ মন্দির নিয়ে থাকা, সাধারণ মানুষের জন্য কাজ করে, যারা টিএমসিতে আছে, যারা বিজেপিতে আছে, যারা কংগ্রেসে আছে, যারা সিপিএম আছে, প্রত্যেকের জন্য আমার প্রবচন। ব্যক্তিগত এই প্রবচনটি শুধু অমুকের জন্য প্রবচন করছি এটা নয়, প্রত্যেকের জন্য, যারা এই জগতে অধপতিত, নিষ্পেষিত, নিপীড়িত এবং যারা মুক্তির কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, যে তথ্য জানলে আমাদের মুক্তির রাস্তা খুলে যায়, সেই সমস্ত জিনিস আমি পর্যালোচনা করি। এটা প্রত্যেকের জন্য, আমি সবার জন্য, আই অ্যাম ফর এভরিওয়ান, ঠিক আছে। হ্যাঁ, আমি কোনো ব্যক্তিগত কারোর জন্য নয়, ব্যক্তিগত দলের জন্য নয়, সবার জন্য। যারা রাজনীতি করেন, যারা দলীয়করণ করেন, তাদের ব্যাপার আলাদা। কিন্তু ইহার ভেতর থেকে একটি সত্তার কথা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে বৈদিক সভ্যতা, আমি বলবো সনাতন সংস্কৃতি, ঠিক আছে, যেটা হচ্ছে হিন্দুইজম। এই হিন্দুইজম শব্দটির অনেক বড় মিনিং আছে, ঠিক আছে। আমার দৃষ্টিকোণ থেকে হিন্দুইজম কি, হিমালয়ের হি আর ক্ষুদ্রতম বিন্দুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র 9 রস্যকার লাস্ট বিন্দুটি, এই দুটো মিলে হি আর 9 রস্যি হিন্দু, ঠিক আছে। হিমালয়ের একদম সুউচ্চ উত্তর ভাগ থেকে শুরু করে, আমরা কিন্তু বর্তমান হিমালয়ের কথা বলছি না, আমি বলছি চায়না, টিবেট ইত্যাদি আর উচ্চতম অবস্থা থেকে, একেবারে সুমেরু, সুমেরু থেকে সুমেরু, ওই অবস্থান থেকে শুরু করে দক্ষিণ মেরু পর্যন্ত পৃথিবী, এর ভেতরে যারা অবস্থান করে, এবং দক্ষিণ ভারতের শেষ প্রান্তে সর্বোপরি দক্ষিণ মেরু, ইহার ভেতরে যারা বাস করে, ইহারা হিন্দু। এবং যারা এই সনাতন সংস্কৃতি এবং বৈদিক সংস্কৃতির যে প্রকৃত যে ব্রহ্মবাদ, সেটাকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছেন, এবং উৎকৃষ্ট যে হিন্দুইজম, যেটা সায়েন্টিফিক কজ, বৈদান্তিক দর্শন, চূড়ান্ত পরম দর্শন, যে দর্শন জানলে আর কোনো কিছু বাকি থাকে না, সেই দর্শনের যারা শুভাকাঙ্ক্ষী
এবং যারা এই সত্যিকার অর্থের যে ভারত, ভা মানে জ্যোতি, দিব্য জ্যোতি, ব্রহ্মজ্যোতি, ঠিক আছে, এই ব্রহ্মজ্যোতিষ যে উপলব্ধি করছে, এই ব্রহ্মজ্যোতিতে যিনি বিস্তৃত, এই ব্রহ্মজ্যোতিতে যিনি প্রতিনিয়ত অবিরত সেখানে প্রতিষ্ঠিত, যেটা ব্রহ্ম জ্ঞান দিয়ে, এই ব্রহ্ম জ্ঞানের সংস্কৃতি দিয়ে, অর্থাৎ বৈদিক সংস্কৃতি দিয়ে, বৈদিক বেদজ্ঞান দিয়ে এই সমাজকে সেবা করছেন, দেশের সেবা করছেন এবং এই সংস্কৃতির সম্প্রসারণ ঘটাচ্ছেন। আর এই সংস্কৃতির জন্ম যেখানে হয়েছে সেটা হচ্ছে ভারত, অখণ্ড ভারতবর্ষের যারা এই প্রাণাত্মিক, দেশাত্মিক, দেশপ্রেমবোধ রেখে সেবা করছেন, বাস করছেন, বসত করছেন, তিনি ভারতীয়, তিনি হিন্দু, তিনি বৈদিক সংস্কৃতির লোক, সনাতনী। এটা আমি উপেক্ষা করব, মানে এটা আমি কখনো উপেক্ষা করতে পারবো না। যখন মুঘল সাম্রাজ্য এসেছিল, স্বৈরাচারী মুসলিম শাসন এসেছিল, তারা আমাদের বহু কিছু ধ্বংস করেছে, ভারতীয় সনাতন সংস্কৃতির, বৈদিক সংস্কৃতি। আমি নিরপেক্ষতার কথা বলতে পারি। আমি সেকুলার মানে সেকুলার হচ্ছে ওটাকে কি বলে, সেকুলার হতে পারি, আমি সেকুলার হতে পারি, কিন্তু এর অর্থ এই নয় যে আমি আমার সনাতন সংস্কৃতির কথা ভুলে যাব, আমি আমার বাবার কথা ভুলে যাব, আমি আমার মায়ের কথা ভুলে যাব, ঠিক আছে। তাই মায়ের থেকে যদি মাসির দরদ বেশি হয় না, তাহলে কিন্তু তাকে ডাইনি বলা হয়, একটি গ্রাম্য প্রবাদ আছে। তাই এই জিনিসটা তো আমি আবার মানব না। মাকে ছেড়ে মাসির দরদটা দেখতে যাবো কেন? আগে মায়ের দরদটা ঠিক আছে কিনা সেটা আগে দেখতে হবে। তা সেই জিনিস এখন পাল্টে যাচ্ছে, উল্টে যাচ্ছে, সেকুলার কথাটি লাগিয়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি লাগিয়ে দিয়ে কি করছে জানেন, একটা মৌলবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, যে মৌলবাদটা আসলে জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত, যে মৌলবাদটা আসলে ভারতীয় সনাতন সংস্কৃতিকে অস্বীকার করে, আমাদের মূর্তি পূজাকে অস্বীকার করেছে। আমাদের বেদে মূর্তি পূজা এবং অমূর্তি পূজা, মানে মূর্ত অমূর্ত দুটোই আছে, মূর্ত এবং অমূর্ত, সাধারণ মানুষের জন্য মূর্তি পূজা, আর অসাধারণ সাধকদের জন্য, তপস্বীদের জন্য অমূর্ত পূজা, মানে মূর্তি নয়, জ্ঞানের পূজা। সাকার এবং নিরাকার দুটোই রয়েছে, সাকার আকার নিরাকারা, একদম পরিষ্কার বলা আছে, সত্য লোকে নিরাকারা মহাজ্যোতি হি স্বরূপিণী মায়াই আচ্ছাদিতাত্মনি চানকাকার রূপিণী। এ মহানির্বাণতন্ত্রে পরিষ্কার বলা আছে। এইসব জানা নেই, এইসব এই সংস্কৃতি জানা নেই। এখন শুধু বললাম যে আমি সেকুলার, আর বললাম যে মুসলিমবাদ আর মৌলবাদ প্রতিষ্ঠা করলাম, মানে মৌলবিবাদ। কিছু মনে করবেন না, এখানে মুসলিম সম্প্রদায়ের প্রচুর মানুষ আছে, আমি তাদেরকে ভালোবাসি, লক্ষ লক্ষ কোটি মানুষ আছেন যারা আমার লেকচার শোনেন, আমি কাউকে আঘাত করে বলবো না। কিন্তু কখনো যেন আপনার ধর্মের ভেতরে, মানবিকতার ভেতরে এইরকম না এসে যায় যে বিজেপি মানেই শুধু হিন্দু করে। আবার বিজেপি যারা মনে করেন, যারা বিজেপি দল সংগঠন করেন, তারা যদি মনে করেন আমরা বিজেপি মানেই আমরা শুধু হিন্দু, আমি হিন্দুর ভোটে জিতেছি আর বাকি সব গেছে ধোয়া তুলসীর পাতা, নয় আমরা ধোয়া তুলসীর পাতা, এরকম কিছু যদি হয় তাহলে মুশকিল আছে। এইগুলো করা যাবে না, এগুলোতে আমি বিশ্বাসী না। এই জন্যে প্রেডিকশান দিয়ে যে ক্ষমতায় আমরা আসি না কেন, যে যাকে ক্ষমতায় পাঠাক না কেন, সব কিছুর ঊর্ধ্বে আমি মনে করি যে ধর্মাত্মা প্রতিষ্ঠিত হতে হবে, হৃদয় ধর্মের অনুশাসনে অনুশাসিত হতে হবে, যেখানে একটি গাইড থাকবে। বাপ মা নেই, গাইড নেই, ঠিক আছে, সাধুসঙ্গ নেই, সৎসঙ্গ নেই, শুধু রাজনীতি করছে, অমুক করছে, তাহলে সেই দেশের মেরুদণ্ড, সেই রাজনৈতিক মেরুদণ্ড ঠিক থাকে না, ও বিকলাঙ্গ হবেই, ও ভেঙে পড়বেই, ঠিক আছে। এই 34 বছরের যে এই যে সিপিএম, এরা তো ধ্বংস করেছে, কিছু মনে করবেন না। ভারতবর্ষের আধ্যাত্মিক সনাতন সংস্কৃতি অনেক কিছু ধ্বংস করেছে। এত ভালো ভালো উৎকৃষ্ট শব্দ রয়েছে, সেই শব্দগুলো তারা ব্যবহার করে না। শ্রীরাম বলতে অসুবিধাটা কোথায়? শ্রীরাম বলতে অসুবিধাটা কোথায়? এটা তো তোমার বাপের নাম, এটা তোমার সনাতন সংস্কৃতি, এটা পৌরাণিক ইতিহাস। তুমি ইতিহাস হিসেবে সাক্ষ্য দাও বা না দাও, এটা তো পৌরাণিক ইতিহাস। বলে রামচন্দ্র বলে কেউ ছিল না, অ্যাক্সিডেন্ট কিছু ইয়ে এসছে আর সাম্যবাদ দিল। রামচন্দ্র কেউ ছিল না কিনা, তোর বাপ ছিল কিনা সেই প্রমাণটা কী করে পাবো? তোর বাপ আছে কিনা কী করে প্রমাণ পাবো? তোর ঠাকুরদা ছিল কিনা প্রমাণ পাবো কী করে? তোর ঠাকুরদাতা কোথার থেকে এসে তার প্রমাণটা পাবো কী করে? এইগুলো সব হচ্ছে বদমাইশিগিরি করা, ঠিক আছে। এইবার আবার এসছে হচ্ছে আপনার মেরুকরণ এসছে। আমি একজনের বক্তব্য শুনেছি সম্প্রতিকাল, কিছু মনে করবেন না, বলে ফেলেছি আমি হিন্দুদের ভোটে জিতে এসেছি।
হ্যাঁ, হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হিসেবে আমাকে মেজরিটি বা সবাই ভোট দিয়েছেন, অন্যরা কারা দিয়েছেন কি না দিয়েছেন বিচারে আমরা যা বুঝেছি, কিন্তু সবাই আমরা একসাথে মিলেমিশে কাজ করবো, সবার আহ্বান রইল। গোড়ামির কথা কেন আসবে? তাহলে মমতার সাথে তোমার পার্থক্য কী হবে? তাই তো। তা আজকে কত সাধু সন্তরা আমাদের মতো, আমাদের গুরু মহারাজদের মতো এই সমস্ত মহাপুরুষদের আশীর্বাদ কৃপা নিয়ে আজকে এই জায়গাটা তৈরি হয়েছে, তোমরা তার মান রাখবে না? খুব সাবধান। নরেন্দ্র মোদী এই সম্পর্কে ভালো একটি কথা বলেছেন যে তুমি কার ভোটে জিতেছো এটা বড় কথা নয়, তুমি সবার জন্য কাজ করবে। এই বিচার করতে যেও না, এই বলতে যেও না যে আমি তোমার ভোটে জিতেছি তোমরা আমাকে ভোট দাও না, এসব বলতে যেও না। কথাটা বলেই দিয়েছে। খুব সাবধান। খুব সুন্দর সুন্দর কথা বলেছে উনি, যেখানে দেখছিলাম খুব সুন্দর কথা বলেছে। বলছে আমরা দিন রাত্রি খাটবো পশ্চিমবঙ্গের জন্য, কথাগুলো যেন বাস্তবে পরিণত হয়। সেই বাস্তবে পরিণত করতে গেলে বর্তমান পশ্চিমবঙ্গে যারা সরকারে গঠন করে যারা শাসন করবে, যারা ক্ষমতায় আসবে, তাদের জন্য সঠিক জায়গায় ঠিক থাকে, তাহলে এই আজকের এই ভবিষ্যৎবাণীগুলো সার্থক পাবে। না হলে সব ব্যর্থ। মহাকালের ভবিষ্যৎবাণী, অমুকের ভবিষ্যৎবাণী সব ব্যর্থ হয়ে যাবে, কোনো মানেই হবে না। ঠিক আছে, জয় মা।